শিক্ষার্থীবৃন্দ, শহীদ বুলবুল সরকারি কলেজে তোমাদেরকে স্বাগতম। তোমরা নিশ্চয় অবগত আছো যে আমরা একটা বিরুদ্ধ সময় অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এভরি ব্যাড টাইম ইজ অ্যান অপরচুনিটি। প্রত্যেক খারাপ সময়েরই একটা সুযোগ তৈরি করে। সরকারের ডিজিটাল অগ্রগতির কারণে তোমরা ঘরে বসেই কলেজের ক্লাস করার সুযোগ পাচ্ছ। এই সুযোগকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নেবে, এটিই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। আর আমরা সবসময় তোমাদের পাশে আছি, কারণ বিশ্বকে আজ দেখছি আমরা আপন হাতের মুঠোর পরে। তো বিশ্ব সত্যি আজ আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আজকে আমি তোমাদের সাথে কোনো ক্লাস নেব না, তোমাদের সাথে একটু গল্প করব। তোমরা যে বিষয়গুলো পড়ে এসেছো, যেগুলো জেনে এসেছো, সেগুলো নিয়ে তোমাদের সাথে একটু আলাপ আলোচনা করব, যাতে তোমরা বিষয়গুলো একটু অনুধাবন করতে পারো, পুনর্মূল্যায়ন করতে পারো। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, শহীদ বুলবুল সরকারি কলেজ, পাবনা। তো আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে গল্প করব বলছি, সেই বিষয়টির আলোচ্য বিষয় বা গল্পের বিষয় হচ্ছে সাহিত্য। তো তোমরা নিশ্চয় সাহিত্যের সাথে পরিচিত হয়েছো, প্রায় 10টি বছর সাহিত্য পাঠ করে এসেছো, এবং এই 10 বছরের আগেও যখন স্কুলে যেতে আরম্ভ করনি, তখন বাবা মার কাছে যা পড়েছো, শুনেছো, সেগুলো আসলে সাহিত্য। তোমাদের জন্য যে পাঠ্য বিষয়টি রয়েছে, সেটি সেই বাংলা বই রয়েছে, সেই বাংলা বইটির নাম হচ্ছে সাহিত্য পাঠ। তো যেহেতু সাহিত্য পাঠ রয়েছে, সেজন্য সাহিত্য সম্পর্কে আমাদের একটু আলোচনা করা উচিত বা আমাদের জানা উচিত। কারণ বলা হয়ে থাকে যে এ বুক উইদাউট এ কনটেক্সট ইজ নাথিং, অর্থাৎ প্রসঙ্গ ছাড়া কোনো বই পাঠ করার কোনো মানেই হয় না। তো যেহেতু আমরা সাহিত্য পাঠ করব, সেজন্য সাহিত্য কি বা সাহিত্য কিভাবে তৈরি করা হয়, কে সাহিত্য তৈরি করেন, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু জানার দরকার রয়েছে, এবং দরকার রয়েছে বলে আজকে আমি তোমাদের সাথে এই গল্প করব বা একটু আলোচনা করব। তো তোমরা নিশ্চয় জেনেছো যে সাহিত্য কি বা সাহিত্য কাকে বলে। যেহেতু আমরা সামনাসামনি কথা বলছি না, সেজন্য তোমাদের কাছ থেকে কোনো কমেন্টসও নিতে পারছি না, তো আমাকেই বলতে হচ্ছে সাহিত্য বিষয়টা কি। আমরা যদি একটু আলোচনায় যাই, তাহলে দেখব যে সাহিত্য বা লিটারেচারকে বলা হয় মানব ও সমাজ জীবনের দর্পণ বা প্রতিচ্ছবি। মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে সাহিত্যের বিকাশ ঘটে। সাহিত্য মানব মনের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা এবং মানব জীবনের শাশ্বত ও চিরন্তন অনুভূতির প্রতিফলিত হয়। সাহিত্যে মানব জীবনের চিরন্তন অনুভূতি প্রতিফলিত হয়। তো এই সাহিত্য কি বা এই সাহিত্য কাকে বলে? মানব জীবনের চিরন্তন অনুভূতি তো প্রতিফলিত হয়, কিন্তু এই সাহিত্যের ব্যাপকতা কতদূর, এই বিষয়গুলো সম্পর্কেও আমরা জানবো। তোমরা যদি বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন বিষয় পড়ে থাকো, তাহলে দেখবে যে সাধারণত সাহিত্যের ইংরেজি প্রতিশব্দ লিটারেচার বলা হয়, এবং লিটারেচারের ব্যাপকতা অনেক। অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে দলিল, দস্তাবেজ ইত্যাদি যা কিছুই লেখা হোক না কেন, তাকে লিটারেচার বলা হয়। গবেষণা করার জন্য পূর্বের গবেষণা যে পাঠ করা হয় এবং সেখান থেকে যা বুঝে শুনে লেখা হয়, সেগুলো সাহিত্যের মধ্যে পড়ে। এমনকি বলবর্ধক ঔষধের যে লিফলেট থাকে, সেই লিফলেটকেও সাহিত্য বলে বা লিটারেচার বলে। কিন্তু আমরা সাহিত্য বা লিটারেচার বলতে সেটি বুঝবো না। আমরা সাহিত্য বলতে যেটি বুঝবো, সেটি হচ্ছে সাহিত্য বলতে আমরা সেসব রচনাকেই স্বীকৃতি দিব, যেগুলো জীবন প্রবাহের বিচিত্র ও জটিল অভিজ্ঞতা সমূহকে মন্থন করে কোনো বিশেষ সৃজন রূপে যার সৃষ্টি বা উদ্ভব।
অর্থাৎ জীবনের বিভিন্ন অভিজ্ঞতাকে মন্থন করে যে বিষয়গুলো সম্পর্কে একজন বিদগ্ধ লেখক মন্তব্য করেন বা প্রকাশ করেন সেগুলোকে আমরা সাহিত্য বলবো। এরপরেও নিশ্চয় হয়তো তোমাদের কাছে পরিষ্কার হয়নি। তো তোমরা যদি পূর্বের পড়া বা পূর্বের লেখাকে একটু অনুসরণ করো তাহলে দেখতে পারবে যে সেই ধরনের গল্প বা সাহিত্যের মধ্যে কি কি বিষয় ছিল। মানুষের জীবনেরই কথা ছিল, মানুষের জীবনকে নিয়েই গল্প ছিল। তো এই সব বিবেচনা করেই আমাদের সাহিত্য সমালোচক শ্রীশচন্দ্র দাস তার সাহিত্য সন্দর্শন গ্রন্থে সাহিত্যের একটা সংজ্ঞা দিয়েছেন। সেটি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে সাহিত্য কাকে বলে। তিনি বলছেন যে নিজের কথা, অপরের কথা, বাহ্য জগতের কথা সাহিত্যিকের মনোবিনায় যে সুরে ঝংকৃত হয় তাহার শিল্পসঙ্গত প্রকাশই সাহিত্য। অর্থাৎ লেখকের নিজের কথা অথবা তার দেখা, তার প্রতিবেশী, বন্ধু-বান্ধব, অন্যের কথা বা পত্র-পত্রিকায় দেশের মধ্যে ঘটে যাওয়া কোনো সংবাদ বা কোনো ঘটনা নিয়ে সাহিত্যিক সেগুলোকে যখন নিজের মনের রসের দ্বারা জারিত করেন এবং সেটাকে শিল্পসম্মতভাবে প্রকাশ করেন, তখনই সাহিত্যের জন্ম হয়। এখানে শিল্পসম্মত বিষয়টা কি? শিল্পসম্মত বিষয়টা হচ্ছে যে এটি নিয়ে পরে একটু আলোচনা করব, কিন্তু তোমরা এইটুকু জেনে রাখো যে যে জিনিসটি সুন্দর করে করার চেষ্টা করা হয় সেটিকেই সাধারণত শিল্প বলা হয়। তো তাহলে কি বলা হচ্ছে যে লেখক তার নিজের কথা, অপরের কথা বা সমাজের কথা তার ভেতরে আত্মস্থ করেন, তার মনের রসের দ্বারা জারিত করেন, করে নিজের মতো করে প্রকাশ করেন। এখানে লেখকের স্বাধীনতা আছে যে সমাজে একটা জিনিস ঘটে গেল বা একটা ঘটনা ঘটে গেল, সেটাই তিনি হুবহু প্রকাশ করে দিলে কিন্তু সাহিত্য হবে না। তাকে কি করতে হবে? তার মনের মতো করে, তার প্রয়োজনে তিনি সেটাকে গ্রহণ বা বর্জন করতে পারেন, প্রয়োজনে জোড়া দিতে পারেন, সত্যের সাথে কিছুটা মিথ্যাও জোড়া দিতে পারেন, এবং কিন্তু সেটা সাহিত্যের সত্যে পরীক্ষিত হতে হবে বা সাহিত্যের সত্যে উত্তীর্ণ হতে হবে। যদি সেটা করতে পারেন তিনি, তাহলে আমরা সেটাকে সাহিত্য বলবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিজের কথা, অপরের কথা এবং বাহ্য জগতের কথা সাহিত্যিকের মনোবিনায় যে সুরে ঝংকৃত হয় তাকে সাহিত্য বলে। সাহিত্যের সঙ্গে অন্যান্য বিষয়ের যেমন সম্পর্ক রয়েছে, তেমন কিছুটা পার্থক্যও রয়েছে। এই বৈশিষ্ট্যই সাহিত্যকে অন্য বিষয়ের থেকে আলাদা করেছে। যেমন যদি সংবাদপত্রের কথাই বলা হয়, তাহলে সংবাদপত্র প্রতিদিন লেখা হচ্ছে, পেজকে পেজ লেখা হচ্ছে, কিন্তু সেগুলো সাহিত্য নয়। তার কারণ হচ্ছে যে সংবাদের কাছে আমাদের আবেদনটা কি? সংবাদের কাছে আমাদের আবেদন হচ্ছে যে যা ঘটেছে ঠিক তেমনটিই আমরা পেতে চাই। কিন্তু সাহিত্যের কাছে কিন্তু আমরা তেমনটি পেতে চাই না। কারণ সাহিত্য লেখক বা সাহিত্য স্রষ্টা একটি ঘটনাকে তার মনের মধ্যে নিয়ে সেটাকে তার মনের রসের দ্বারা জারিত করে সুন্দর করে প্রকাশ করবেন। যদি তার সাথে কিছু জোড়া দিতে হয়, কিছু গ্রহণ করতে হয়, কিছু বর্জন করতে হয়, তাহলে সেখানে তার স্বাধীনতা রয়েছে। কিন্তু সংবাদপত্রে এটা অমার্জনীয় অপরাধ। তাহলে যদি এমনটি কেউ করে তাহলে সেই সংবাদপত্র আমাদের কাছে গ্রহণযোগ্য হয় না। এবং সংবাদপত্র যেটি আজকের সংবাদ সেটি আগামীকালের ইতিহাস। যেমন ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ হয়েছিল, সেদিন সেটা সংবাদ ছিল, কিন্তু আজকে সেটা ইতিহাস হয়ে গেছে। একইভাবে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল ১৯৭১ সালে, সেদিন সেটা সংবাদ ছিল, কিন্তু আজকে সেটা ইতিহাস হয়ে গেছে। তো ইতিহাসের কাছে আমাদের দাবি
ইতিহাস এবং সংবাদপত্র দুটোর কাছে আমাদের দাবি যে যা ঘটেছে ঠিক তেমনটিই চাই, কিন্তু সাহিত্যের কাছে আমাদের দাবিটা একটু ভিন্ন। কারণ যা ঘটেছে সবসময় তা চায় না, বরং সেটাকে সুন্দর করে, রসাত্মক করে, আনন্দদায়ক করে উপস্থাপন করাটাই আমাদের কাছে কাঙ্ক্ষিত। ফলে সাহিত্য বা সংবাদপত্রের সাথে সংবাদপত্র বা ইতিহাসের সাথে সাহিত্যের একটা পার্থক্য রয়েছে। তাহলে কি সাহিত্য সত্য নয়? হ্যাঁ, সাহিত্য সত্য, কিন্তু তার নিজস্ব দর্শন দিয়ে, নিজস্ব আলোয় সত্য। যেমন যদি আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের অপুকে পাওয়ার জন্য নিশ্চিন্তপুর গ্রামে যাই, তাহলে কিন্তু অপুকে ধরা যাবে না। অপুকে ধরতে হলে চিরন্তন শিশু চরিত্রের ভেতরেই তাকে ধরতে হবে। তার ভেতরেই তার চিরন্তন বসবাস। পল্লী সমাজ পড়ে কুয়াপুকুর নামক কোনো এক গ্রামে রমা বা রমেশের জীবন সত্যই বেনি ঘোষাল, গোবিন্দ গাঙ্গুলি প্রভৃতির জন্য ব্যর্থ হয়েছিল কিনা তাও আমাদের জিজ্ঞাস্য নয়। বাংলার পল্লী সমাজের তেমন আবহাওয়ায় তেমন একটি মর্মান্তিক কাহিনী সম্ভবপর হতে পারে, এবং রমা ও রমেশের যেরূপ স্বতন্ত্র ব্যক্তিসম্পন্ন ও স্বতন্ত্র পরিবেশে বেড়ে উঠেছে, তাতে তেমন পরিণতি অত্যন্ত স্বাভাবিক। এই বার্তা যদি শরৎচন্দ্র আমাদের হৃদয়ের দ্বারে পৌঁছে দিতে পারেন, তবেই উপন্যাসের কাব্যগত সত্য অক্ষুণ্ণ রয়েছে বলে আমরা উপলব্ধি করি। এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ঘটে যা তা সব সত্য নহে, কবি তব মনভূমি, রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন। সত্যিই তাই, রাম অযোধ্যায় জন্মেছিল কি জন্মে নাই সেটি বড় কথা নয়। কবি যদি বলে থাকেন যে রাম অযোধ্যায় জন্মেছিল, তাহলে আমরা সেটিই বিশ্বাস করব, এবং কবি যদি না বলে থাকেন তাহলে সেটি বিশ্বাস করব না। এটিই হচ্ছে সাহিত্যের সত্য, অর্থাৎ সাহিত্যের জগতে কবি বা সাহিত্য স্রষ্টা হচ্ছেন ঈশ্বর সদৃশ, অর্থাৎ তিনি যা বলবেন সেটিই আমরা বিশ্বাস করব। তবে সমালোচনায় এসে তার সেই কথাটি কতটি টেকবে না সেটি ভিন্ন কথা, কিন্তু প্রাথমিকভাবে সাহিত্যের সত্য হিসেবে আমরা সেটি জেনে নেব বা শিখে নেব বা বিশ্বাস করব। সাহিত্যের বৈশিষ্ট্য সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সাহিত্যের মধ্যে দিয়ে অন্তরের জিনিসকে বাহিরের করা, ভাবের জিনিসকে ভাষায় পরিণত করা এবং নিজের জিনিসকে বিশ্বমানের ও ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলাই সাহিত্যের কাজ, এবং এদের সাধারণ উদ্দেশ্য হচ্ছে আনন্দ দান করা। সাহিত্য জগৎ ও জীবনকে সুন্দর এবং কোনো কোনো সময় সত্যকে আমাদের কাছে গোচর বা প্রত্যক্ষ করে আনন্দ দান করে। অর্থাৎ আমি নিজের মনে মনে যা ভাবতাম বা ভেবেছি সেটি বাহির করে নিয়ে আসা, আমার মনের ভাবের ভেতরে যে জিনিসটি আছে সেটাকে ভাষায় পরিণত করা, এবং আমার নিজের যে একক ভাবনা ছিল সেটা বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়াই সাহিত্যের কাজ। এবং আরো যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা। যেমন ওয়ার্ডসওয়ার্থ যখন সেই ভ্যালির সামনে দিয়ে যাচ্ছিলেন, ড্যাফোডিল ফুল বাতাসে দোল খাচ্ছিল, সেটি দেখে তিনি বলে উঠেছিলেন, মাই হার্ট ড্যান্সেস উইথ দ্য ড্যাফোডিলস। অর্থাৎ তার হৃদয়টিও নেচে উঠেছিল। হৃদয়টি নেচে উঠে কিন্তু সেখানেই শেষ হয়ে যায়নি, তার এই হৃদয়ের স্পন্দনটা তিনি সারা বিশ্বের অগণিত পাঠকের কাছে, সাহিত্য বোদ্ধার কাছে পৌঁছে দিতে পেরেছেন। এভাবেই কিন্তু ক্ষণকালের জিনিসকে চিরকালের করা হয়ে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন যে মৃত্যুর পটভূমিকায় মৃত্যুকে নিয়ে তিনি যে কথা বলেছেন সেটিও একটি ক্ষণকালের বিষয়কে চিরকালীন সম্পদ বা চিরকালীন বিষয়ে পরিণত করেছেন। তিনি বলেছেন, হে মহাসুন্দর শেষ, হে বিদায় অনিমেষ, হে সৌম্য বিষাদ, ক্ষণেক দাঁড়াও স্থির, মুছায় নয়ন নীর,
করো আশীর্বাদ। অর্থাৎ জীবনে বিভিন্ন সময়ে ভাগ্য বিপর্যয়ের মধ্যে দিয়ে জীবনের অভাবনীয় পরিণতি লাভ হতে পারে। তখন দেখা যাচ্ছে যে একদিনের যেই সুখস্মৃতি ছিল, সেই সুখস্মৃতিটা আজকে সে রোমন্থন করলে সেই ভগ্ন হৃদয়ে কিছুটা আনন্দের সঞ্চার হতে পারে। এইজন্যে সাহিত্যের সাহিত্য এভাবেই ক্ষণকালের জিনিসকে চিরকালের করে এবং চিরসম্পদে পরিণত করে। বলা বাহুল্য এই মুহূর্তটি আর্টের ঘন মহিমায় অভিষিক্ত হয়ে চিরকালের সৌন্দর্যমণ্ডিত হয়েছে। আর্ট এভাবেই জীবনের ঘন সৌন্দর্যকে চিরত্ব দান করে। পূর্বেই বলেছি সাহিত্যের পরিধি ব্যাপক। মানুষের কল্যাণের জন্যে যারা জগতে যত বাণী উচ্চারণ করেছেন, যেমন ধর্মগ্রন্থে স্রষ্টার বাণীসমূহ এবং মনীষী বা মহামানবদের কল্যাণমূলক সকল বাণী সাহিত্যের পর্যায়ভুক্ত। এজন্যে ডাক্তার লুৎফর রহমান সাহিত্যের এই ব্যাপকতা লক্ষ্য করে স্মরণযোগ্য একটি মন্তব্য করেছেন। তার মন্তব্যটি হলো, জীবনের কল্যাণের জন্যে মানুষের সুখের জন্যে এ জগতে যিনি যত কথা বলিয়া থাকেন তাহার সবকিছুই সাহিত্য। তাহলে এই আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা সাহিত্য সম্পর্কে একটা ধারণা পেলাম যে সাহিত্য কাকে বলে, সাহিত্যের সাথে অন্যান্য বিষয়ের সম্পর্ক কি, সাহিত্যের সত্য কি, সাহিত্যের কাজ কি, সাহিত্যের পরিধি প্রভৃতি বিষয় সম্পর্কে আমরা জানলাম। তা আমরা আর একটু আলোচনা করব, বিষয়গুলো আরেকটু মনে রাখার চেষ্টা করব। সাহিত্য কাকে বলে? যে নিজের কথা, অপরের কথা, সমাজের কথা সাহিত্যিকের মনোবিনায় যে সুরে ঝঙ্কৃত হয় তার শিল্পসম্মত প্রকাশই হচ্ছে সাহিত্য। সাহিত্যের সাথে অন্যান্য বিষয়ের আহ, সম্পর্ক যেমন রয়েছে তেমন পার্থক্যও রয়েছে। কারণ সাহিত্যিক কোনো একটি ঘটনাকে তার নিজের মনের ভিতরে আত্মস্থ করেন এবং তার মনের দ্বারা জারিত করে নিজের মতো করে প্রকাশ করেন। কিন্তু সংবাদপত্র বা ইতিহাস সেটি করা হয় না, বরং যা ঘটেছে সেটিই বলে দেওয়া হয় হুবহু। এবং সংবাদপত্র বা ইতিহাসের কাছে আমাদের দাবিটিও তাই। তারপর সাহিত্যের সত্য কি? যে সাহিত্যের সত্য হচ্ছে যে সাহিত্যিক যদি কোনো একটা ভাবকে, কোনো একটা বিষয়কে আমাদের সামনে তুলে ধরতে পারেন সার্থকভাবে, তাহলেই তাকে আমরা সত্য বলে মনে করব। যে হ্যাঁ, এটি ঘটতে পারে, এটি হুবহু জীবন নয়, কিন্তু জীবনের মতো, অবিকল জীবনের মতো। সাহিত্যের কাজ কি? সাহিত্যের কাজ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া, মানুষের ভগ্ন হৃদয়ে কিছুটা সুখের সঞ্চার করা, ভালো লাগার সঞ্চার করা। সাহিত্যের পরিধি বললাম যে জীবনের যে কোনো বিষয় নিয়েই সাহিত্য রচনা হতে পারে। সাহিত্যিক যদি তার অভিজ্ঞতা, তার যোগ্যতা দিয়ে তিনি যদি সেটিকে সুন্দরভাবে তার অনুভূতিকে আরেকটি হৃদয়ে সঞ্চার করতে পারেন, তাহলেই সেটি সঠিক সাহিত্য হয়েছে বলে আমরা মেনে নেব। সাহিত্য, আমাদেরকে সাহিত্য পাঠ নামে একটি বই পড়তে হবে। সেই বইয়ের ভিতরে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। সেখানে কি রয়েছে? আমরা যে বললাম যে একটা লেখক বা কবি যে ভাবনাটা ভাবেন তার একটা দৃষ্টিগ্রাহ্য রূপ আমাদের কাছে আহ উপস্থাপন করেন। সেটি কবিতার মাধ্যমে হতে পারে, নাটকের মাধ্যমে হতে পারে, নকশা জাতীয় রচনার মধ্যে হতে পারে, উপন্যাসের মধ্যে দিয়ে হতে পারে, প্রবন্ধের মধ্যে দিয়ে হতে পারে এবং গল্পের মধ্যে দিয়ে হতে পারে। এই বিষয়গুলোর নাম তোমরা নিশ্চয় শুনেছ। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু একটু আলোচনা করব, যাতে তোমাদের বিষয় ধারণাটি পরিষ্কার হয়। কারণ আমরা যখন আলোচনা করতে যাব তখন এই বিষয়গুলো বারবার আলোচনায় আসবে, কথায় আসবে। সুতরাং কবিতা কাকে বলে, নাটক কাকে বলে, নকশা জাতীয় রচনা কাকে বলে, উপন্যাস, প্রবন্ধ বা গল্প কাকে বলে, এগুলো সম্পর্কে যদি আমাদের প্রাথমিক ধারণা না থাকে, তাহলে বিষয়গুলো বুঝতে আমাদের কিছুটা সমস্যা হবে। এজন্য এই আলোচনায় আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব, একটা ধারণা দেওয়ার চেষ্টা করব।
কবিতার সংজ্ঞা দিতে গিয়ে কোলরিজ বলেছেন বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট অর্ডার, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ শব্দের সর্বোত্তম বিন্যাসই হচ্ছে কবিতা। আবার ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, অর্থাৎ শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশই কবিতা। কিন্তু সবচেয়ে সুন্দর শব্দগুলোকে সুন্দরভাবে সাজালেও কবিতা হয় না। আবার স্পন্টানিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস এর যদি আমরা বাংলা করি তাহলে এভাবেও বলা যেতে পারে যে কবির একান্ত ব্যক্তিগত অনুভূতি যখন সঙ্গীত মুখর হয়ে প্রকাশিত হয় তখনই গীতি কবিতার জন্ম হয়। কিন্তু তাতেও কিন্তু কবিতার সংজ্ঞাটি স্পষ্ট হয় না। যে কোনো বিষয় আসলে লিখে দিলেই কি কবিতা হবে? নিশ্চয় নয়। তাহলে কি এমন থাকতে হবে? আমরা যদি দুটো উদাহরণ লক্ষ্য করি তাহলে দেখব যে আসলে কথাগুলো সুন্দরভাবে সাজানো কিন্তু এর ভেতরে কোনো কাব্যগুণ নেই। যেমন হচ্ছে, কেন পাখি ডাকো তুমি দুপুরের রোদে, থাম বাছা থাম আমি খেতে দেব বোদে। আসলে শব্দগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে, কিন্তু এর ভিতরে কোনো কাব্যগুণ নেই। অথবা যদি বলা হয় যে সূর্য বেটা বুর্জু আজে দুর্যোধনের ভাই, গর্জনে তার তুর্য বাজে তর্জনে ভয় নাই, তাহলেও কিন্তু এখানে কবিতা হয় না। তাহলে কি এমন থাকতে হয় যার জন্য সেটি কবিতা হয়ে ওঠে এবং সেটি কবিতা হয়ে ওঠে না? তো আমরা গীতি কবিতার যে সংজ্ঞাটি বললাম যে কবির একান্ত অনুভূতি যখন সঙ্গীত মুখর হয়ে প্রকাশিত হয় তখনই কবিতার জন্ম হয়। কিন্তু সেটি কবির একান্ত ব্যক্তিগত অনুভূতি হলেও সেটিকে বহু মানুষেরই মনের কথা হয়ে উঠতে হবে, অর্থাৎ বহু মানুষই তার পার্ট হতে হবে, অংশ হতে হবে, না হলে কিন্তু সেটি কবিতা হবে না। যদি আমরা বলি যে একটি চরণ শুধু লিখে যেতে চাই, যে চরণে তুমি ছাড়া আর কেহ নাই, তাহলে মনে হবে বা মনে হতে পারে যে হ্যাঁ, এটি কবি একান্ত ব্যক্তিগত কথাই লিখেছেন, কিন্তু এটি আমারও মনের কথা। তখনই সেটি গীতি কবিতা হবে বা গীতি কবিতা বলে আমরা স্বীকৃতি দেব। তারপরে যদি বলা হয় যে রবীন্দ্রনাথ যেমন বলেছেন যে আমি ভালোবাসি যারে সে কি কভু আমা হতে দূরে যেতে পারে। তো এই যে কথাগুলো সেই কথাগুলো যদি আমরা বলি তাহলে সেটি গীতি কবিতা বা কবিতা হতে পারে। কিংবা কবি যখন বলেন যে সই কেমনে ধরি বহিয়া আমার বধূয়া আন বাড়ি যায় আমারই আঙ্গিনা দিয়া, হ্যাঁ তখন সেটি গীতি কবিতা হতে পারে বা কবিতা হতে পারে। তাহলে আমরা জানলাম যে কবির একান্ত ব্যক্তিগত অনুভূতি যখন সঙ্গীত মুখর হয়ে প্রকাশিত হয় এবং সেটি যখন বহু মানুষেরই মনের কথা হয় তখনই সেটি কবিতা হতে পারে বা গীতি কবিতা হতে পারে। নাটককে বলা হয় দৃশ্যকাব্য। নাটকের সংজ্ঞা দিতে গিয়ে এলিজাবেথ ডিউ তার ডিসকভারিং ড্রামা গ্রন্থে বলেছেন, ড্রামা ইজ দ্য ক্রিয়েশন অফ রিপ্রেজেন্টেশন অফ লাইফ ইন দ্য টার্মস অফ থিয়েটার, অর্থাৎ নাটক দৃশ্য ও শ্রব্যকাব্যের সমন্বয়ে রঙ্গমঞ্চের সাহায্যে গতিমান মানব জীবনের প্রতিচ্ছবি আমাদের সম্মুখে মূর্ত করে তোলে এবং সংলাপই নাটকের প্রাণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রঙ্গমঞ্চে পাত্র-পাত্রীর সংলাপের মধ্যে দিয়ে মানব জীবনের কোনো একটি সত্যকে অবলম্বন করে যখন কোনো ঘটনা আমাদের সামনে উপস্থাপন করা হয় তখনই আমরা সেটিকে নাটক বলবো। নাটক প্রযুক্তির উন্নয়নের ফলে নাটকের সেই প্রাচীন সংজ্ঞা থেকে নাটক এখন অনেক দূরে চলে এসেছে। এখন নতুন নতুন বিষয় এবং নতুন নতুন পদ্ধতিতে নাটক রচনা করা হচ্ছে। নাটকের বিভিন্ন অংশ থাকে এবং সেগুলোকে অঙ্ক হিসেবে ভাগ করা হয়। যেমন একাঙ্কিকা বা ছোট নাটককে আমরা একাঙ্কিকা বলি এবং ৩ অঙ্কের নাটক বা ৫ অঙ্কের নাটকও হতে পারে। নাটকে গতিমান জীবন অর্থাৎ নাটকের যে দৃশ্যপট সেগুলো দ্রুত পরিবর্তন হয় এবং এটা একটি সংলাপের মধ্যে দিয়ে একটা দ্বন্দ্ব সংঘাত ফুটে ওঠে।
নাটকের শুরু থেকে একটা চরম পর্যায় থাকে এবং সেই চরম পর্যায় থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে এবং গ্রন্থিমোচন হয়ে থাকে। এইরকম একটি বিষয়কে আমরা নাটক বলে থাকি এবং সংলাপই হচ্ছে নাটকের প্রাণ, অর্থাৎ সংলাপের মধ্যে দিয়ে পাত্র-পাত্রী সংলাপের মধ্যে দিয়ে বক্তব্য এগিয়ে যায় এবং নাটকের পরিসমাপ্তি ঘটে। এরপরে রয়েছে নকশা জাতীয় রচনা। নকশা জাতীয় রচনাটা কি? সমাজের বাস্তব ঘটনা নিয়ে ব্যঙ্গরসাত্মক ভঙ্গিতে যে রচনা লেখা হয় তাকে নকশা জাতীয় রচনা বলে। যেমন নববাবু বিলাস, নববিবি বিলাস এবং বিড়াল প্রভৃতি লেখাই হচ্ছে নকশা জাতীয় রচনা। এখানে সমাজের যে সমসাময়িক অসঙ্গতি বা সমসাময়িক দুষ্ট প্রবণতা বা ট্রেন্ড, সেই ট্রেন্ড গুলোকে সাধারণত শ্লেষাত্মকভাবে উপস্থাপন করা হয় নকশা জাতীয় রচনায়। উপন্যাস একটি সংস্কৃত শব্দ, এর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে কল্পিত কাহিনী, কিন্তু কল্পিত কাহিনী হলেই সেটি উপন্যাস হয় না। উপন্যাসের যে আধুনিক ফর্ম, সেই ফর্মে নরনারীর বাস্তব জীবনের চিত্রই তুলে ধরা হয় গল্প আকারে। এর সংজ্ঞায় বলা হয়েছে এ fictitious prose narrative or tale presenting a picture of a real life of the men and women portrayed, অর্থাৎ উপন্যাসের যে গদ্যটি হবে সেটি হবে দ্বান্দ্বিক গদ্য, সেটি বর্ণনামূলক অথবা গল্প আকারে, এবং এই গল্পের মধ্যে দিয়ে নরনারীর জীবনের যে বাস্তব সমস্যা বা বাস্তব ভিত্তিক প্রবণতা, বাস্তব ভিত্তিক জীবনাচরণ, সেই জীবনাচরণকেই তুলে ধরা হবে। E.M. ফস্টার উপন্যাসের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, নোভেল ইজ প্রোজ ন্যারেটিভ অর সাফিসিয়েন্ট লেন্থ টু ফিল ওয়ান অর টু ভলিউম, অর্থাৎ উপন্যাস হচ্ছে একটা গদ্য, বর্ণনামূলক গদ্য যার একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য রয়েছে এবং যা একটি বা দুটি ভলিউমের মধ্যে শেষ হয়ে থাকে। তো এই সমস্ত বিষয় আশ্রয়কে বিশ্লেষণ করে আমরা যে বিষয়টি বলতে পারি সেটি হচ্ছে নারায়ণ চৌধুরী বলেছেন, উপন্যাসের সংজ্ঞায় বলেছেন, উপন্যাস একটা জীবনের অখণ্ড রূপায়ণ এবং সমগ্রতাই তার মর্মবস্তু। একটা অর্থপূর্ণ অতীতের উৎস থেকে উদ্ভূত হয়ে যে জীবন দূর ভবিষ্যতে বিসর্জিত, আর বর্তমান তার সাম্প্রতিক স্থিতিকাল। এখানে যে জীবনের কথা বলা হয়েছে সে জীবন কেমন হবে এ সম্পর্কে সমালোচকের উক্তি যে এ নোভেল ইজ নট লাইফ অ্যাজ ইট ইজ বাট লাইফ অ্যাজ ইট শুড হ্যাভ বিন, অর্থাৎ উপন্যাসের যে জীবন সেটি বাস্তব জীবন নয়, কিন্তু একেবারে বাস্তব জীবনের মতোই। তাহলে আমরা বুঝতে পারছি যে লম্বা একটি গদ্য যার একটি শুরু থাকবে, যার একটি শেষ থাকবে এবং যার একটি মাঝখান থাকবে, এবং সেখানে একটি বৃহৎ জীবন সম্পর্কে, বৃহৎ দর্শন সম্পর্কে আলোচনা করা হবে, সেই রকমই একটি বা দুটি ভলিউমে লেখা কোনো দ্বান্দ্বিক গদ্যকে আমরা উপন্যাস বলবো, এবং এই উপন্যাসের মধ্যেও পাত্র-পাত্রী থাকবে, সংলাপ থাকবে, এবং একটি উপন্যাসে অন্তত ৬টি বিষয় থাকা খুবই জরুরি। সেই বিষয়গুলো হচ্ছে যে একটি গল্প থাকবে, সেই গল্পে কিছু চরিত্র থাকবে, চরিত্রগুলোর মুখে ভাষা থাকবে, এবং সে লেখকের একটা জীবন দর্শন থাকবে, এবং চরিত্রগুলোর মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকবে। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকবে, সর্বোপরি লেখকের একটি দর্শন তার মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। যদি এই ৬টি বিষয় কোনো রচনার মধ্যে আমরা পেয়ে থাকি তাহলে মোটামুটি আমরা সেটিকে উপন্যাস বলতে পারবো। তোমাদের একটি উপন্যাস পাঠ্য রয়েছে, আমরা যখন উপন্যাস পড়াবো তখন এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমরা তোমাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আজকে এই বিষয়টি নিয়ে এসেছি। এরপরে রয়েছে প্রবন্ধ। প্রবন্ধ কাকে বলে? যে প্রবন্ধ কথাটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে
প্রকৃষ্ট রূপে বন্ধন। তাহলে প্রকৃষ্ট বা উত্তম রূপে বন্ধন কি? কার বন্ধন? তাহলে তাহলে বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো যে শব্দের প্রকৃষ্ট রূপে বর্ধন, অর্থাৎ শব্দের পরে শব্দকে খুব সুন্দরভাবে সাজিয়ে বাক্য গঠন করলে বা শব্দ বাঁধলে যে অবস্থাটা তৈরি হবে সেটি হচ্ছে প্রবন্ধ। এটি তো শাব্দিক অর্থ, কিন্তু শাব্দিক অর্থের বাইরে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য করতে হবে তা হচ্ছে সাধারণত কল্পনা ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয় সম্বন্ধে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন তাকেই প্রবন্ধ বলে। অর্থাৎ কোনো একটা বিষয় বোঝানোর জন্য লেখক যখন যুক্তিতর্কের মধ্যে দিয়ে তার পাঠককে বোঝানোর চেষ্টা করেন তখনই তাকে প্রবন্ধ বলা হয়। প্রবন্ধ বিচিত্র রকমের হতে পারে, বা পদ্য আকারে যে প্রবন্ধ লেখা যায় না তা না, সেটিও লেখা যেতে পারে, কিন্তু সাধারণত প্রবন্ধের ফর্ম হচ্ছে গদ্য, এবং গদ্য ভাষাতেই কোনো যুক্তি বা কোনো বিষয় বোঝানোর জন্য সহজ হয়ে থাকে। প্রবন্ধের ভাষা এবং দৈর্ঘ্য সম্বন্ধে বৈচিত্র্য থাকলেও তা সাধারণত গদ্যে এবং নাতিদীর্ঘ আকারে লিখতে হয়। এছাড়া দীর্ঘাকার প্রবন্ধও একেবারে কম নয়, যেমন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নারীর মূল্য, কিংবা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যদি স্ত্রীর পত্র পড়ি তাহলে সেটা গল্প আকারে লেখা হলেও মনে হবে যে সেটি একটি প্রবন্ধই। সুতরাং প্রবন্ধ বিচিত্র রূপে বিচিত্র ঢঙে লেখা হয়ে থাকে, অর্থাৎ লেখক যে চিন্তা বা কল্পনাটি করছেন সেটি বোঝানোর জন্য তিনি যেইভাবে উপস্থাপন করলে তার পাঠক ভালোভাবে বুঝবে সেভাবেই তিনি লিখতে পারেন। তবে সাধারণত সেটি গদ্য আকারে লেখা হয়ে থাকে। গল্প। গল্প কাকে বলে? গল্প বলতে আমরা সাধারণত ছোট গল্পকেই বুঝি, যে গল্প অর্ধ হতে ১ বা ২ ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে ফেলা যায় তাকেই গল্প বলে। গল্প এবং আকৃতিতে ছোট হলেই গল্প হয় না, গল্প হওয়ার জন্য কিছু বিষয় থাকতে হয়। ছোট গল্প বলা হয় যে এ peculiar product of 19th century, এটি 19th সেঞ্চুরিতে এর জন্ম হয়েছে। 19th সেঞ্চুরিতেই জন্ম হয়েছে। বাংলা ভাষায় ছোট গল্পের জনক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তার হাতে ছোট গল্প একটা পরিণতি পেয়েছে, এবং বিখ্যাত ছোট গল্প তার হাত দিয়ে, বাংলা ভাষার বিখ্যাত ছোট গল্পগুলো তার হাতেই রচিত হয়েছে। আকৃতিগত ব্যতীত প্রকৃতিগত এবং মর্মগত অনেক বিভিন্নতা একে উপন্যাস হতে পৃথক শ্রেণীভুক্ত করেছে। অর্থাৎ আকৃতিতে ছোট হলেই ছোট গল্প হবে না, ছোট গল্পের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে সেটি ছোট গল্প হয়ে উঠবে। অর্থাৎ এটি জীবনের কোনো সংক্ষিপ্ত বিষয় নিয়ে লিখিত হবে, এর শুরু মাঝখান থেকে শুরু হবে এবং মাঝখানেই শেষ হয়ে যাবে, এর ভিতরে বাড়তি কোনো কথা থাকবে না, অল্প দু একটি কথা দিয়ে কোনো একটি চিত্রকল্প তৈরি করে ফেলতে হবে, এবং প্রধান যে চরিত্র থাকবে তার পার্শ্ব চরিত্রগুলো সেই প্রধান চরিত্রকে একটি পরিণতি দেওয়ার জন্য সহযোগিতা করবে। যদি এরকম বৈশিষ্ট্য থাকে তাহলে তাহলেই সেটি ছোট গল্প হবে। রবীন্দ্রনাথ ঠাকুরই ছোট গল্প বাংলা ভাষায় সার্থকভাবে লিখেছেন, এবং তিনি একটি সংজ্ঞাও দিয়েছেন। সেই সংজ্ঞাটি হচ্ছে এরকম যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। অর্থাৎ ছোট গল্প শেষ হয়ে যাবে কিন্তু তার রেশ থেকে যাবে, মনে হবে যে যেন শেষ হলো না। যদি এরকম অনুভূতি তৈরি হয় তাহলেই সেটি গল্প হবে। তবে তত্ত্ব উপদেশ থাকবে না রবীন্দ্রনাথ বলেছেন, কিন্তু তার গল্পের ভিতরে তত্ত্ব উপদেশ বাইরে যায়নি, যেটি রবীন্দ্রনাথের একটি বৈশিষ্ট্য। আমরা এতক্ষণ ধরে কবিতা, নাটক, উপন্যাস, গল্প এবং প্রবন্ধ নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় যে তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ এবং উপলব্ধি করতে পেরেছ। এখন
আর একটি কথা বলবো, সেটি হচ্ছে যে যিনি কবিতা লেখেন তাকে বলা হয় কবি। যিনি নাটক লেখেন তাকে আমরা বলবো নাট্যকার। যিনি উপন্যাস লেখেন তাকে বলবো ঔপন্যাসিক এবং যিনি গল্প লেখেন তাকে বলবো গল্পকার। তবে যিনি উপন্যাস এবং গল্প দুটোই লেখেন তাকে বলবো কথাশিল্পী এবং যিনি প্রবন্ধ লেখেন তাকে বলবো প্রবন্ধকার। তোমরা যখন বলো যে কবি প্রমথচন্দ্র, তখন বিষয়টা একটু বিসদৃশ শোনায়। তোমরা এ ধরনের বিষয়গুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। এবং রবীন্দ্রনাথ যেহেতু কবিতা, গল্প, উপন্যাস সবই লিখেছেন, সুতরাং তাকে কি বলবো? তিনি উম আহ, তিনি কবি, নাট্যকার, ঔপন্যাসিক সবই, কিন্তু তার সবচাইতে বড় পরিচয় হচ্ছে তিনি কবি, সুতরাং তাকে আমরা কবি বলতে পারি। আবার যখন তার উপন্যাস নিয়ে আমরা আলোচনা করব তাকে তখন উপন্যাসিক বলবো, যখন তার গল্প নিয়ে আলোচনা করব তখন গল্পকার রবীন্দ্রনাথ বলবো, এবং যখন নাটক নিয়ে আলোচনা করব তখন নাট্যকার রবীন্দ্রনাথ বলবো। এভাবে আমরা সম্বোধন করতে পারি। তবে কখনো যদি আমরা কবি শরৎচন্দ্র বলি তখন বিষয়টা একটু বিসদৃশ্য নয়। এই বিষয়গুলো সম্পর্কে তোমরা একটু সতর্ক থাকবে, তাহলে সেটি ভালো শোনাবে। দেখো, আজকে আমাদের এই আলোচনায় শিল্প বা আর্ট কথাটি বিভিন্ন ভাবে এসেছে। এখানে শিল্প কি, এই কথাটি তোমাদের কাছে নতুন মনে হতে পারে। তোমাদেরকে যদি বলি যে শিল্পী কে, তাহলে তোমরা খুব সহজেই উত্তর দিতে পারবে যে যিনি গান করেন তিনি শিল্পী, যিনি অভিনয় করেন তিনি শিল্পী, যিনি সুন্দর করে কবিতা আবৃত্তি করেন তিনি শিল্পী। এর সাথে যদি আমি আরো কিছু যোগ করি যে যিনি সুন্দর করে ঘর গোছান তিনিও শিল্পী, যিনি সুন্দর করে চুল বাঁধেন তিনিও শিল্পী, অর্থাৎ সুন্দর করে কোনো কিছু যিনি তৈরি করেন তাকেই আমরা শিল্পী বলতে পারি। তাহলে কি হচ্ছে যে শিল্প জিনিসটা কি, যে যা কিছু সুন্দর করে করার চেষ্টা করা হয় তাকেই শিল্প বলে, আর যিনি সেটা করেন সেটাই হচ্ছে শিল্পী, তিনি হচ্ছেন শিল্পী। তো শিল্পের উদ্দেশ্য কি? শিল্পের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে হার্বার্ট রিড একটি সংজ্ঞা দিয়েছেন। সেই সংজ্ঞাটি হচ্ছে এরকম যে art is most simply and most usually defined as an attempt to create pleasing for, অর্থাৎ আর্ট হচ্ছে খুব সহজভাবে এবং খুব সাধারণভাবে আনন্দদায়ক রূপ সৃষ্টি করার চেষ্টাই হচ্ছে শিল্প। তো এর থেকে আমরা শিল্পের একটা সাধারণ সংজ্ঞা পেয়ে গেলাম। আমরা দেখব যে পরবর্তী স্লাইডে আমরা দেখব যে কিভাবে এটি হতে পারে। একটু উদাহরণ দিয়ে সেটি বোঝানোর চেষ্টা। এখানে দেখো যে এখানে একটি কফির পেয়ালা রয়েছে, সেখানে সুন্দর করে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে কফির পেয়ালাটি। এটি না করলেও কিন্তু কফিটি পান করা যেত, কিন্তু এটি দেওয়ার ফলে কি হয়েছে, এর ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, যার কাছে পরিবেশন করা হবে তাকে এটি কিছুটা হলেও আনন্দ দেবে। এই যে আনন্দ দেওয়ার বিষয়টি, এটিকেই আমরা শিল্প বলতে পারি, এটিকেই আমরা শিল্প বলতে পারি। আর একটি ছবি দেখো এখানে, যে এটি একটি পাহাড় নিচের দিকে নেমে গেছে, হ্যাঁ, এটি পাহাড় উপর থেকে নিচের দিকে নেমে গেছে, এটি হচ্ছে নেচার বা প্রকৃতি। কিন্তু এই পাহাড়ের গায়ে দেখো সুন্দর করে কেটে কেটে মানুষ সুন্দর করে একটা রাস্তা তৈরি করেছে। এই রাস্তাটা দেখে আমাদেরকে বেশ আনন্দ দিচ্ছে। অর্থাৎ মানুষ যেটা সুন্দর করে তৈরি করে সেটি হচ্ছে, তাহলে এইটি পাহাড় বা এটি নেচার, কিন্তু এই যে মানুষ যে এটি তৈরি করলো এটিকে আমরা শিল্প বলতে পারি। আবার এখানে একটি বিড়ালের ছবি দেখা যাচ্ছে, দেখো যে মনে হচ্ছে যে বিড়ালটি যেন হাসছে। বিড়াল হাসে কি হাসে না সেটি বড় কথা নয়, কিন্তু ছবিটিতে আমরা দেখছি যে বিড়ালটি হাসছে। তো যিনি, এটি শিল্পের বিষয় নয়, কিন্তু যিনি এই বিষয়টিকে উপলব্ধি করেছেন এবং উপলব্ধি করে এই ছবিটি তুলেছেন এবং তার যে আনন্দ, এই বিড়ালকে দেখে তার যে আনন্দ, সেই আনন্দটি আমাদের মাঝে সঞ্চারিত করে দিতে পেরেছেন, এটির একটি গুরুত্ব রয়েছে এবং এটিকে আমরা শিল্প বলতে পারি। তাহলে আমরা শিল্প এবং শিল্পী সম্পর্কে একটা সাধারণ ধারণা পেলাম। আমার মনে হয় যে তোমরা যারা এই বিষয়ে যারা আরো জানতে আগ্রহী তারা এই বিষয়ে
নেটে সার্চ দিয়ে কিংবা এই বিষয়ক বইপত্র পড়ে আরো অনেক কিছু জানতে পারবে। তো আজকের যে আলোচনা সেই আলোচনা থেকে শিল্প কি, শিল্পী কে, আহ, সাহিত্য কি, কবিতা কি, নাটক কি, উপন্যাস কি, এ সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করেছি এবং আমার মনে হয় যে তোমরা একটা সাধারণ ধারণা পেয়েছো। এই ধারণাটা ধরে রাখার চেষ্টা করবে এবং এটি তাহলে ভবিষ্যতে তোমাদের এই এই বিষয়ে জানতে বা সাহিত্য বিষয়ে জানতে সহযোগিতা হবে। তো এই কথা বলে আমি আজকের মতো তোমাদের সাথে এখানে ক্লাসটি শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের।